বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সেমিনারে উপস্থিত আছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সভাপতি করছেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক আছেন, আরো কর্মকর্তাবৃন্দ, অডিয়েন্সে আমি জেনেছি যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত আছেন। আর আজকে যারা মূল অডিয়েন্স এই অঞ্চলের কুমিল্লা জেলা সহ আরো কয়েকটি জেলার সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কোনো গুরুগম্ভীর বক্তৃতা করবো না, আমি কিছুটা গল্প ছলে কিছুটা অভিজ্ঞতা শেয়ার করবো। আর আপনারা যে সমস্ত কোশ্চেনগুলো করেছেন তার মধ্যে এক অংশের ব্যাপারে আমার রেসপন্স ব্যক্ত করব। আর কিছু বিষয় আছে যেগুলো কারিগরি শিক্ষা বোর্ডের সাথে সম্পর্কিত, সেটা বোর্ডের চেয়ারম্যান বলবেন। যেমনটি জেলা প্রশাসক বলছিলেন যে আমি ফেব্রুয়ারি মাসে যখন জেলা প্রশাসকদের সম্মেলন হলো তখন ওসমানী মিলনায়তনে শিক্ষা উপদেষ্টা সহ আরো কয়েকজন উপদেষ্টা ছিলেন। সেখানে আমি এই কথাটি বলেছিলাম যে কারিগরি শিক্ষা সম্পর্কে এখনো মানুষের মনে স্টিগমা আছে, খারাপ ধারণা আছে। এটা দূর করার জন্য আমাদেরকে একটা ক্যাম্পেইন, সোশ্যাল ক্যাম্পেইন করতে হবে এবং সেই সোশ্যাল ক্যাম্পেইনে আমি জেলা প্রশাসকদের উদ্যোগ নিতে বলেছিলাম, জেলা প্রশাসকদেরকে নেতৃত্ব দিতে বলেছিলাম। আমি আজকের এই অকেশনে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই, তিনি আপনাদেরকে সমবেত করেছেন। আসলে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার যারা আছেন তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। শুধু আমি এই জেলা শহরে বসে আপনাদের সাথে কয়েক ঘন্টা কাটিয়ে গেলাম তাতে হবে না। কারিগরি শিক্ষা প্রসারের জন্য উপজেলা পর্যায়ে এই ধরনের একাধিক অনুষ্ঠান করতে হবে। এছাড়াও আরো বিভিন্ন উদ্যোগ কিভাবে নেওয়া যায় সেগুলা উপজেলা নির্বাহী অফিসার, এখানে যিনি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আছেন তার সমন্বয়ে জেলা প্রশাসকের পরামর্শক্রমে এই উদ্যোগগুলো নিতে হবে। এখন আমরা কেন একটা কথা জেলা প্রশাসক বলে গেছেন যে কেন প্যারেন্টসরা, গার্ডিয়ানরা এবং ছাত্ররা কারিগরি শিক্ষায় আসবে। তারা যদি চোখের সামনে কোনো বেনিফিট না দেখে তাহলে কি তারা আসবে? আসবে না। আসলে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা থাকার কথা ছিল 30 বছর আগে, এই পরিস্থিতি থাকার কথা ছিল। অর্থাৎ আজ থেকে 30 বছর আগে যদি আমরা এই উদ্যোগটা নিতাম তাহলে আজকে যখন আপনারা এখানে আসতেন তখন দেখতেন যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আসতোই না, এই প্রশ্নগুলো সব সমাধান হয়ে যেত যদি 30 বছর আগে এইখানে আমরা শুরু করতে পারতাম, যেটা করা দরকার ছিল। আমার আগের বক্তারা বলে গেছেন, যে জেলা প্রশাসকও বলেছেন, পৃথিবীর কোন উন্নত দেশে সাধারণ শিক্ষায় এই ধরনের অ্যাক্সেসই নেই। আমি গত মাসে সিঙ্গাপুরে গেছি, সেখানে সিস্টেমটা হলো এরকম, ওদের ইয়ার 10 পর্যন্ত হলো বাধ্যতামূলক শিক্ষা। এরপরে তারা তাদের স্ট্যাটিস্টিক্স আছে যে কত পার্সেন্ট আমাদের সাধারণ শিক্ষায় গ্রাজুয়েট প্রয়োজন, এবং সেটা নট মোর দ্যান 25%। এই 25%কে ইয়ার 10 এর পরে তারা বলেন জুনিয়র কলেজ,
জুনিয়র কলেজ সেটা হলো 11-12, এই 2 বছর পড়াবে less than 25%। এরপরে তাদেরকে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ দেবে। বাকি 75% তারা দুইটা স্ট্রিম আছে সেখানে আমাদের মতোই, একটা হলো পলিটেকনিক আর একটা হলো ওরা বলে ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন, ITE। অর্থাৎ আমাদের দেশে যেটা ভোকেশনাল ট্রেনিং আমরা বলতাম আগে, এখন যেটা বলছি আমরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। কিছু পার্থক্য আছে, তাদের দেশের ইয়ার 10-এর পরে তারা যায় ভোকেশনাল এডুকেশনে, আর আমাদের দেশে কারিগরি শিক্ষার স্ট্রিমটা যে দুইটা বললাম সেই দুইটার একটা হলো পলিটেকনিক। আমরা জানি যে এটা মিল আছে সিঙ্গাপুরের সাথে, যে ইয়ার 10 পাস করার পরে পলিটেকনিকে ভর্তি হয়। আমাদের দেশে 4 বছরের কোর্স, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে আসলে ডিপ্লোমা যেটা ইঞ্জিনিয়ার সেটা 3 বছরের কোর্স। আমরা আগে 3 বছরই ছিল, কিন্তু কেন এটা 4 বছর করা হয়েছিল আমার জানা নাই। একজন সঠিক কোশ্চেন করেছেন, ওনার মাথায় কোশ্চেনটা আসা খুব স্বাভাবিক, যে 4 বছর ডিপ্লোমা পাস করার পরে তার ডিগ্রি কি হবে? তিনি কি ইন্টারমিডিয়েট পাস না তিনি BA পাস? ইকুইভ্যালেন্ট ডিগ্রিটা কি? আসলে এটা 3 বছর যদি হতো তাহলে হয়তো এই কোশ্চেনটা হতো না। 4 বছর হওয়ার কারণে কনফিউশনটা তৈরি হয়েছে। একটা জিনিস হলো যে ডিগ্রি হবে না, এই কারণে ডিগ্রি হবে না যে ডিগ্রি পাস করার জন্য ইন্টারমিডিয়েট পাস করার পরে 3 বা 4 বছর পড়তে হয়। পাস কোর্স হলে 3 বছর, অনার্স হলে 4 বছর, সেটা ইন্টারমিডিয়েট পাস করার পরে ভর্তি হয়। এটা যেহেতু SSC পাস করে ভর্তি হয়, কাজেই তাদের ডিগ্রি গ্রাজুয়েটের সমান হবে না, তারা আসলে ইন্টারমিডিয়েট ধরতে হবে। কারণ এই পাশের পরে তারা BSc ইঞ্জিনিয়ারে ভর্তি হতে পারে। এগেন তাদেরকে আরো 4 বছর পড়তে হবে, তারপরে তারা BSc ইঞ্জিনিয়ার হবে। আমাদের একটা সুযোগ আছে শুধুমাত্র গাজীপুরে, ডুয়েট যেটা, সেখানে পলিটেকনিক পাস করার পরে তারা সেখানে BSc ইঞ্জিনিয়ার হতে পারে। আমি এই সাথেই আমি আমাদের কিছু উদ্যোগের কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যে আমরা আমাদের কারিগরি শিক্ষা বিভাগের অধীনে এখন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট। সেটা সবার জন্য উন্মুক্ত, একটা ছেলে ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে পাস করে এসেও সে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছে। শুধুমাত্র ডুয়েটটা ডেডিকেটেড ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। আমরা এখন আরো 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করছি, যেটা আমাদের যারা কারিগরি ধারার ছাত্র ছাত্রী শিক্ষার্থী তাদেরকে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, BSc ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দেবে। এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে একটি খাগড়াছড়িতে, একটি ঠাকুরগাঁও, একটি নওগাঁ এবং একটি নড়াইলে। এখানে খাগড়াছড়ি, নওগাঁ এবং ঠাকুরগাঁও এই 3টিতে অ্যাবসলিউটলি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা ভর্তি হতে পারবে, তাদের জন্য সংরক্ষিত এটা। আর নড়াইলেরটা যেটা আগে কখনোই তাদের সুযোগ ছিল না, অর্থাৎ যারা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করে গেছে, 12 পাস করেছে, ইয়ার 12, তাদের জন্য BSc ইঞ্জিনিয়ারিং এর সুযোগ তারা পাবে। এটা প্রথমবারের মতো হতে যাচ্ছে। এর ফলাফলটা কি হতে পারে? ফলাফলটা হতে পারে এই যে, যদি আমাদের প্যারেন্টসরা যারা তাদের সন্তানদেরকে BSc ইঞ্জিনিয়ার বানাতে চান, কিন্তু তার হয়তো সম্ভাবনা আছে যে বা দেখা যাচ্ছে যে তার মেধা স্তর বা তার রেজাল্ট এতটা ভালো নয় যে সে কম্পিটিশন করে বুয়েটে ভর্তি হতে পারবে। যদি সে সেরকম মনে করে, তাহলে তার সন্তানটিকে সে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দিবে, অথবা সে
তার সন্তানটিকে পলিটেকনিকে দিবে, যাতে করে তার একটা হোপ থাকে যে ঠিক আছে আমার ছেলে বা মেয়ে যদি ডিপ্লোমা বা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পাস করেও চাকরি যদি করতে না চায়, আরো করতে চায়, তাহলে সে বিএসসি ইঞ্জিনিয়ারিং সুযোগ আছে তার এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে। এটার কারণে আমি আশা করি যে আমাদের প্যারেন্টসদের মধ্যে এই কারিগরিতে ভর্তি করার প্রবণতা, ভর্তি করার আগ্রহ এটা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আমি আরো একটু ব্যাখ্যা করি যে আমাদের পলিটেকনিক যেটা আছে সেটা আমরা সবাই জানি, ডিপ্লোমা বিভিন্নভাবে ডিপ্লোমা কোর্স আছে। আমার মনে হয় আমাদের যিনি উপস্থাপক তিনি কিছু দেখিয়েছেন যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে, ডিপ্লোমা ইন এগ্রিকালচার আছে, ডিপ্লোমা ইন নার্সিং আছে, এই ধরনের অনেকগুলি ডিপ্লোমা কোর্স আমাদের এখন চালু আছে। এটা আমরা একটু বেশি পপুলার, কিন্তু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যেটা এখন হয়েছে সেটা একটু নতুন। আগে যেটা ভোকেশনাল স্কুল বলতো, ভিটিআই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বলতো, এখন সেটাকে আমরা বলছি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এবং এটা ক্লাস 6 থেকেই আমরা এখন ভর্তি নিচ্ছি। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমরা বলছি প্রি ভোকেশনাল। আমরা একটু নামটা চেঞ্জ করছি, আমরা একটা পলিসি এটা অ্যাপ্রুভ হয়েছে, আমরা বলছি জুনিয়র সেকেন্ডারি টেকনিক্যাল ভোকেশনাল, জুনিয়র সেকেন্ডারি ভোকেশনাল বলবো আমরা এখন থেকে। কারণ প্রি ভোকেশনাল কথাটা মানে অতটা ভালো শোনায় না বলে এই সেক্টরের লোকেদের কাছে মনে হচ্ছে, এর জন্য আমরা নামটা একটু চেঞ্জ করি, তাতে কিছু যায় আসে না। 6 to 8 পড়বে, তারা সব ট্রেড সম্পর্কে একটু কিছু কিছু বেসিক জিনিস শিখবে থিওরিটিক্যালি, এবং কিছু ল্যাবরেটরিতেও শিখবে, ওয়ার্কশপে শিখবে। 9 থেকে 12 পর্যন্ত হবে তার স্পেসিফিক একটা ট্রেড ভিত্তিক। সে হয় ইলেকট্রিক্যাল পড়বে, না হলে সিভিল পড়বে, না হলে আদার যে কম্পিউটার পড়বে, অন্য কিছু আছে সেগুলো পড়বে। এইটা পড়ার মাধ্যমে সে 12 ক্লাস পাস করার পরে সে যেতে পারে হায়ার স্টাডিতে, যেতে পারে তার কাজে। এবং এই যে ডিগ্রিগুলা, সেটা ডিপ্লোমা হোক অথবা এইখানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ডিগ্রি হোক, এই ডিগ্রিগুলোকে আমরা চেষ্টা করছি দেশে এবং বিদেশে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল অ্যাক্সেস তৈরি করা। অর্থাৎ আমার একজন ছেলে বা মেয়ে একই লেভেলের এক জায়গা থেকে আরেক জায়গায় যাতে ভর্তি হতে পারে, আবার উপরেও যেন তার ভর্তির সুযোগ থাকে, এবং সেটা দেশের সাথে বিদেশের যে ডিগ্রিগুলো আছে সেগুলোর সাথেও যেন আমরা অ্যাক্রিডিটেট করতে পারি, যার মাধ্যমে সে আমার দেশ থেকে পাশ করে গিয়ে অন্য দেশে সে একটা ইনস্টিটিউশনে ভর্তি হতে পারবে, এবং সে ওই দেশের সমান লেভেলের চাকরিও পেতে পারবে। এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিটা উপজেলায় সরকারিভাবে একটি করে হবে, প্রতিটি উপজেলায় হবে বলছি এই জন্য যে আমাদের প্রথমে 64টা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছিল, তারপরে একটা প্রকল্পের মাধ্যমে আমাদের 100টা উপজেলা নেওয়া হয়। সেই 100টার মধ্যেও প্রায় 90-এর মতো চালু হয়ে গেছে, আর বাকি থাকে 331টা 495টা উপজেলার মধ্যে। এই 331টার মধ্যে দুইটা কেন বাদ দেওয়া হয়েছে আমি জানি না, 329টা উপজেলাতে এখন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সরকারিভাবে নির্মাণ করা শুরু হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় মোটামুটি সাইট সিলেকশন করে ফেলেছি। আমি জেলা প্রশাসক কুমিল্লা এবং তার সাথে তার উপজেলা নির্বাহী অফিসার যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে তাদের উপজেলাগুলোতে বা এই কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি উপজেলার সংখ্যা এই জেলায়, আমি একটু আগে আলোচনা করছিলাম 17টি উপজেলা বাংলাদেশের আর অন্য কোনো জেলায় নেই, এবং আরো একটা নাকি বৃদ্ধি পাবে আমি জানতে পারলাম। তো এইখানে আমার কাছে হয়তো অফিসে গেলে স্ট্যাটিস্টিক্স আছে যে কয়টি উপজেলায়
সাইট সিলেকশন হয়েছে, যেগুলো হয়নি এখনো আমি ইউনোদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন অতি দ্রুত উদ্যোগ নিয়ে সুইটেবল একটা জায়গা সিলেকশন করেন, যাতে করে আমরা দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে আমরা এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করতে পারি। যাই হোক, আপনাদেরকে এখানে দেখেছি, আমাদের হয়তো কিছু আছেন যারা কারিগরি সেক্টরে, আর কিছু আছেন যারা আমাদের বিভিন্ন অফিসে, আর কিছু আছেন এখানে যারা ডিসি অফিসের এবং ইউনো অফিসের। আপনারা বেশিরভাগ যারা আছেন তারা আসলে কারিগরি সেক্টরের নন। আপনাদেরকে ডেকে রাখার মূল উদ্দেশ্য হলো এই যে এই মেসেজটা দেওয়া, আগামী 10 বছর পরে আমি আমার এই 33 বছরের চাকরির অভিজ্ঞতা প্লাস বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে, বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা দেখার অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটা এখন প্রতিদিন আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিন আসলে কারিগরি শিক্ষার দিন। কারিগরি শিক্ষায় আমাদেরকে অবশ্যই যেতেই হবে, যেটি আমি বলেছি যে এটি 30 বছর আগে হওয়া উচিত ছিল, কিন্তু সেটা শুরু হয় নাই, কিন্তু এখন হতেই হবে। আমি সর্বসাম্প্রতিক একটা উদাহরণ আপনাদেরকে দেই। আমি গত মাসে ঠাকুরগাঁওয়ে গেছিলাম এই ধরনের একটা প্রোগ্রামে। আচ্ছা, ঘটনায় যাওয়ার আগে বলি যে আমরা এ পর্যন্ত আমি নিজের 4টি জায়গায় এই ধরনের ক্যাম্পেইনে সেমিনারে অংশগ্রহণ করেছি। একটা হলো যশোরে গেছি আমি, খুলনা বিভাগের একাংশ নিয়ে এই ধরনের আপনাদের শিক্ষক 400-500 শিক্ষকের মাদ্রাসা স্কুল সবাইকে ডেকে আমি করেছি। একটা করেছি সুনামগঞ্জে সিলেট বিভাগের সব জেলা থেকে, আরেকটি বললাম ঠাকুরগাঁওয়ে করেছি রংপুর বিভাগকে নিয়ে। আজকে কুমিল্লাতে আছি, 12 তারিখে আমরা কুষ্টিয়াতে করব খুলনা বিভাগের একাংশ। এছাড়া আমি যেতে পারি নাই, কিন্তু আমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব সহ অন্যরা গেছেন। এরকম আরো 3টি জায়গায় গেছে, বরিশালে, রাজশাহীতে এবং কাপ্তায়ে। আমাদের আরো 2টি জায়গায় করার পরিকল্পনা আছে, সেটা হলো ময়মনসিংহ এবং ঢাকা। তো এই রকম একটি ক্যাম্পেইনে আমি ঠাকুরগাঁওয়ে গেছি। ঠাকুরগাঁওয়ে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে একটা প্রশিক্ষণ প্রোগ্রামে আমি গেলাম। সেখানে একটা ওয়ার্কশপে 17 জন কাজ করছিলেন, 17 জন ট্রেনিং নিচ্ছিলেন। আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম যে আপনাদের কেউ কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসছেন পাশ করে? বিলিভ মি, 17 জনের মধ্যে 7 জন তারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে তারপরে এখানে 3 মাসের অটোমোবাইলের ট্রেনিং নিতে এসেছেন। ঘটনাটা শুনতে খুব সহজ মনে হলো যে আমি জাস্ট বর্ণনা করে গেলাম, কিন্তু এর অন্তর্নিহিত অর্থটা বুঝতেন যারা বুঝবেন যে সন্তান, আমার যে সন্তানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েট পাস করার পরে আরো 4 বছর 5 বছর তো কমপক্ষে, আর সেশন জ্যাম ধরলে আরো 2 বছর যদি ধরি 7 বছর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এসেছেন। 25 বছর 26 বছর তার বয়স। তারপরে তিনি 3 মাসের ট্রেনিং নিচ্ছেন অটোমোবাইলের, 17 জনের মধ্যে 7 জন। তার মানে চাকরি নাই, তার চাকরি নাই। তিনি মনে করেছেন যে আমি এই অটোমোবাইলের ট্রেনিংটা যদি করি তাহলে আমি একটা চাকরি পাবো। তো তাহলে আপনি তাকে কেন, সে এসএসসি পাস করার পরে তাকে কেন দেন নাই অটোমোবাইলের ডিপ্লোমা? কেন তাকে এই ভোকেশনাল স্কুল বা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দেন নাই? তাহলে তাদের এতগুলো বছর নষ্ট হয় না এবং আমার এটাতে মেধাটা অপচয় হয় না, এবং তার নিশ্চয়ই তার চাকরির সম্ভাবনা এখানে বেশি। একটা জিনিস আমাদের মন মগজে ঢুকে গেছে। একজন ওখানে প্রশ্ন করেছেন যে ওনার ছেলে আর্কিটেকচারে পাস করেছেন, চাকরি পাচ্ছেন না। হ্যাঁ, এটা বাস্তবতা, ওনার জন্য এটা কঠিন, কিন্তু
আমাদের মন মগজে শুধু একটাই চিন্তা, চাকরি, এবং তাও সেটা সরকারি চাকরি হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে টার্গেট না পাইলে তখন বেসরকারি চাকরির কথা চিন্তা করবে। কিন্তু কেউ আমরা উদ্যোক্তা হতে চাই না। এবং আপনার ছেলে যে যুগের সন্তান, আপনার যুগের না, আমাদের যুগের তো সে না, সে তো ঘরে বসে আর্কিটেকচারের উপরে অনেক টাকা ইনকাম করতে পারে। সে যদি একটু চালাক হয়, চতুর হয় এবং একটু বুদ্ধিমান হয়, তার হাতের মুঠোই তার সকল সুযোগ। সে ঘরে বসে আর্কিটেকচারের কাজ করে দেবে, সে ইনকাম করবে। শুধু বাংলাদেশের কাজই না, সে চাইলে তার যদি যোগ্যতা থাকে সে বিদেশেও আর্কিটেকচারের কাজ করতে পারে ঘরে বসে। কাজেই আমাদের এই মনোবৃত্তিটা আসলে স্থায়ী হয়ে গেছে যে আমাদের শুধু চাকরিই করতে হবে, এবং প্রথমত সেটা সরকারি চাকরি হতে হবে, তা না হলে তখন হয়তো বেসরকারি চাকরি। কিন্তু এর বাইরেও যে আমার নিজের একটা ভেঞ্চার করার যে সুযোগ আছে, বিকজ কারিগরি শিক্ষা আমার আছে, আমার একটা স্কিল আছে, সেই স্কিলটাকে নিয়ে যদি আমি নিজে উদ্যোক্তা হই, তাহলে আমি চাকরি করার তো লাগবেই না, আমি আরো লোকজনকে চাকরি দিতে পারবো। ঢাকা শহরে আমি এরকম বহু ইয়াং পিপলকে দেখেছি, আমার সন্তানের বয়সী বা তার চেয়ে 1-2 বছরের বড়, তারা এই ধরনের কোনো অফিস লাগে না, তাদের বাসাতেই বসে বসে তারা আরো 35 জন 40 জনকে খাটাচ্ছে, মাসে দেখা যাচ্ছে তাদের 1 কোটি টাকা ইনকাম, এরকম আছে। এনিওয়ে, এই জন্য আসলে আমাদের এই চাকরি করার যে মনোবৃত্তি, এখান থেকে বেড়ে আসতে হবে। একটা জিনিস যেটা একজন বলেছেন যে কারিগরি শিক্ষায় পাশ করার পরে তিনি দক্ষতা অর্জন করছেন না, বা এখানে সহজে পাশ করা যায় কিন্তু পাশ করে তার নলেজ হয় না। এটা কি আসলে শুধু কারিগরির জন্য সত্য? আপনারা দেখেছেন 3 দিন আগে বিশ্ব ব্যাংক একটা রিপোর্ট প্রকাশ করেছে, পত্রিকায় এসেছে, দেখেছেন আপনারা? লজ্জার কথা যে আমাদের দেশে তারা বলছে, বিশ্ব ব্যাংক ইন্টারমিডিয়েট পাস যারা করে তাদের এভারেজ যে দক্ষতা বা যোগ্যতা সেটা ক্লাস 7 এর সমান। এভারেজ আসলে এটা নিঃসন্দেহে অনেক ট্যালেন্টেড আছে যাদের যোগ্যতা হয়তো অনেক গ্রাজুয়েটের মতো সমান, কিন্তু এটা এভারেজ বলছি। তার মানে কি, অনেকের ক্লাস 3 সমান আছে, 4 এর সমান আছে, 5 এর সমান আছে, এই জন্য তো গড় 7 হয়েছে, কিন্তু ডিগ্রি তার ইন্টারমিডিয়েট। কাজেই এটা শুধুমাত্র কারিগরির জন্য সত্য, এটা সঠিক নয়। এটা আপনার বিদ্যালয়ের জন্য যেমন সত্য, আপনার কলেজের জন্য সত্য, মাদ্রাসার জন্য সত্য, এবং কারিগরির জন্য সত্য। আমরা জানি না, আমরা ইচ্ছায় না অনিচ্ছায়, সচেতন না অবচেতন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করেছি। আমার দেশে কি পরিমাণ বিদেশি জনশক্তি কাজ করে আপনাদের এই আইডিয়া আছে? আমার প্রাইভেট সেক্টর গুলা, আমাদের জেলা প্রশাসক একটা কথা সুন্দর বলেছেন যে একাডেমিয়া ইন্ডাস্ট্রি, উনি একটা বাংলা শব্দ বলেছেন, আমরা লিঙ্কেজ বলি, উনি বলেছেন সেতু বন্ধ। এটা নিয়ে একটু পরে কথা বলবো, আমার নোটের মধ্যে আছে, আগে থেকেই আছে, আরো জেলা প্রশাসক বলেছেন। প্রাইভেট সেক্টর গুলা তাদের লোক পায় না, ওই যে কারিগরি থেকে যে পাস করে সে সার্টিফিকেট পায়, তার দক্ষতা নাই, যে কারণে তারা কোনো এমপ্লয়ার আছে যে যারা চাকরি পায় মোটামুটি জ্ঞান আছে, এদেরকে 6 মাস 3 মাসের ট্রেনিং তারা দিয়ে দেন তাদের প্রতিষ্ঠানে, এরপরে তারা তাদেরকে চাকরি দেন। আর কিছু আছে যে যারা চাকরি দেওয়ার মতোই না, তাদের জ্ঞানও নাই, দক্ষতাও নাই। তার কারণে তারা কি করেন, তারা শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া এইসব জায়গা থেকে তারা জনশক্তি নিয়ে আসেন, ঠিক না? এবং এটার সংখ্যা হিউজ। আমরা যদি আমাদের সন্তানদেরকে এই
টেকনিক্যাল নলেজ এবং স্কিল দিতে পারতাম এবং এবং ইন্ডাস্ট্রির যেটা ডিমান্ড, যে স্কিল ডিমান্ড তাদের, যে ট্রেড ডিমান্ড তাদের, সেইগুলোতে যদি আমরা কম্পিটেন্ট ম্যান পাওয়ার যদি আমরা সাপ্লাই দিতে পারতাম আমাদের টেকনিক্যাল সেক্টর থেকে, তাহলে তারা এই দেশের জনশক্তিকেই তারা রিক্রুট করতেন। কারণ বিদেশি যারা তাদেরকে বেতন দিতে হয় ডলারে এবং তাদেরকে বেশি স্যালারি দিতে হয়, কিন্তু বাংলাদেশের যারা তাদের তুলনামূলক কম স্যালারি দিয়েও রিক্রুট করা সম্ভব, কিন্তু আমরা এটা পারছি না। ওই যে বললাম যে আজকে শুরু করছি তো আমরা এই ক্যাম্পেইন, আপনারা যারা ইয়াংরা এখানে আছেন তারা হয়তো 10 বছর 20 বছর 30 বছর পরে দেখবেন যে হয়তো আমাদের এই ম্যান পাওয়ার, আমাদের এই সন্তানেরাই দেখবেন যে অনেক দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে উঠবে। যদি 30 বছর আগে আমরা এই এমফেসিস দিতাম, এই গুরুত্বটা দিতাম, তাহলে আজকে আমরা ওই ম্যান পাওয়ারটা অবশ্যই পেতাম। আমি এই ক্যাম্পেইনটাই করতে আসছি যে আমরা লেট বেটার দ্যান নেভার। এতদিন হয়নি বলে কি আমরা এখনো হবে না? হবে, ইনশাআল্লাহ হবে। আমরা এখন শুরু করেছি, এখন হবে। একাডেমিয়া ইন্ডাস্ট্রি সেতু বন্ধের কথা বলেছেন, জেলা প্রশাসক কারিকুলামের কথা বলেছেন এবং প্রশিক্ষিত শিক্ষকের কথা বলেছেন। আমি তিনটি নিয়েই আমাদের উদ্যোগের কথা আমি জানাবো। আমি 2024 সালের ডিসেম্বর মাসে আমি সচিব হিসেবে জয়েন করি এই বিভাগে এবং সেদিনই আমি এই ঘোষণাটা দিয়েছিলাম যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে সেতু বন্ধ সেটা হতেই হবে। আপনারা কি মনোযোগ হারিয়েছেন? আমি মাইন্ড করবো না, কারণ গবেষণা বলছে যে মানুষের, পূর্ণবয়স্ক মানুষের মনোযোগ একটানা 8 মিনিটের বেশি থাকে না। তো আমি তো প্রায় আধা ঘন্টা প্রায় বলে ফেললাম। মনোযোগ আছে? শিশুদের মনোযোগ আরো কম, 1 মিনিটও তাকে রাখতে পারবে না। একাডেমিয়া ইন্ডাস্ট্রির কথা আমি প্রথম দিন বলেছি এবং আমি উদ্যোগ নিয়েছি। আমি ঢাকাতে যেখান থেকে বলছিলাম, পৃথিবীর কোন দেশে টিভেট সেক্টর বলি আমরা এটাকে, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সারা পৃথিবীতে এটা টিভেট বলে, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, টিভিইটি। পৃথিবীর কোন দেশের টিভেট সেক্টর প্রাইভেট সেক্টরের ছাড়া হয় নাই, হওয়া সম্ভব না। এটা তারা হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত ধরে তারা চলে। আমার মনে হয় পৃথিবীর একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ, যেখানে এটা নাই, কার্যকরভাবে এটা নাই। সেই কারণে আমি প্রথম থেকেই উদ্যোগ নিয়েছি এবং ঢাকাতে প্রথম আমাদের অফিসে তাদেরকে ডেকেছিলাম। বিভিন্ন সেক্টরের অ্যাসোসিয়েশন আছে না ইন্ডাস্ট্রি, তাদেরকে আমার অফিসে ডেকেছিলাম। সেখানে আমার উপদেষ্টা স্যার ছিলেন এপ্রিল মাসের 21 তারিখে। তো একজন 70 ব্যক্তি, উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সম্ভবত টেক্সটাইল সেক্টরের, তিনি বললেন যে এই প্রথম শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে ডেকেছে। আমি এত বছর জীবনে দেখি নাই যে শিক্ষা মন্ত্রণালয় আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে ডাকে। আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয় ডাকে, আমাদের শিল্প মন্ত্রণালয় ডাকে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কখনোই ডাকেনি। তারপরে আমি কি করলাম, আমি একটা সেমিনার করেছি এপ্রিলের 29 তারিখে, 28 তারিখে। সেখানে আমরা তাদের ডেকেছি, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের প্রতিনিধি ডেকেছি, তাদের মঞ্চে তাদেরকে ডেকেছি, তাদের কথা শুনেছি। তারপরে যেটা শুরু করেছি আমি তাদের কাছে যাই, কারণ একটা ট্রাস্টের অভাব আছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এবং মিনিস্ট্রি, এর মধ্যে ট্রাস্টের অভাব আছে। আমি ট্রাস্ট তৈরি করতে চেয়েছি, এই জন্য আমি ঢাকাতেই প্রথমে একটা সেক্টরের অফিসে গেছি, সিরামিক সেক্টর, তাদের অফিস হচ্ছে বাংলা মোটর অ্যাসোসিয়েশনের। সেখানে গেছি এবং এগেন তারা ওই কথাই বলেছে যে আমাদের জীবনের কোনো সচিব যে আমাদের কাছে আসে এটা আমরা দেখি নাই। আমি তাদের কাছে গেছি এবং আমি ট্রাস্ট তৈরি করতে চেয়েছি। এরপরে গেছি আমি চিটাগাং চেম্বারে।
চট্টগ্রাম চেম্বার তো জানেন বাংলাদেশের সবচেয়ে আসলে ধনীদের এটা চেম্বার। হ্যাঁ, অন্যান্য জায়গায় ধনীরা তো হচ্ছে হলো হালে, কিন্তু চট্টগ্রামের লোকেরা সওদাগর, তাই না? ওনাদের তো 200-500 বছর আগে থেকে ওনারা ধনী। সেই সব ধনী লোকেদের কাছে আমি গেছি, তাদের অফিসে গেছি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তাদের সাথে বসেছি আমি। এবং যেদিন বসেছি পরের দিন 10টা ইন্ডাস্ট্রি আমাদের যারা গ্রাজুয়েট, আমাদের ডিপ্লোমা যারা, তাদের কোম্পানিতে কি করবে, ইন্টার্নশিপ করার জন্য তারা চুক্তি করে ফেলেছে অলরেডি পরের দিনই। এরপরে আমি আগামীকাল যাব নরসিংদী ইন্ডাস্ট্রিয়াল জোন, একটা আপনারা জানেন, নরসিংদী চেম্বারের সাথে আমি বসবো নরসিংদী ক্লাবে। এরপরে 12 তারিখে যাব আমি কুষ্টিয়াতে যাব। কুষ্টিয়াতে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, আপনারা বিআরবির নাম জানেন, বিআরবি কেবলস, এরকম আরো অনেকগুলো আছে, তাদেরকে আমি সেখানে ডেকেছি, তাদের সাথে বসবো। আমি একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রিকে আমি এইরকম ভাবে একটা জায়গায় দেখতে চাই। হ্যাঁ, কেমন? এছাড়া কারিগরি হবে না। অবশ্য এটা প্রাসঙ্গিক হবে কিনা জানি না, কুষ্টিয়ার যে মিটিংটা ওটাই হবে আমার শেষ মিটিং, কারণ আমার চাকরি শেষ 14 তারিখে, 15 তারিখ থেকে আমি অবসরে যাচ্ছি। আমি শুরু করে দিয়ে যাচ্ছি, অন্তত আমার পরে যারা আসবেন বা যারা আমার সাথে কাজ করলেন এই 8 মাস, তারা তো বুঝতে পারছেন যে আসলে এইভাবে কাজ হয়। তারা, আমি জানি না, তারা হয়তো জানতেন, তাদের হয়তো এরকম একজন লিডার হতে তারা পারেনি, অথবা হতে পারে যে তারা এটা জেনেও উদ্যোগ নেননি অথবা জানতেন না। যেটাই হোক, আমি এখন আশা করতেই পারি যে আমি যে ধারাটা শুরু করে দিয়ে যাচ্ছি এটা যেন অব্যাহত থাকে। কারিকুলামের কথা বলেছেন জেলা প্রশাসক, এই কথাটিও আমি যেদিন 21শে এপ্রিল আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে ডেকেছিলাম, সেদিন আমি তাদেরকে বলছি আপনাদেরকে ডাকার উদ্দেশ্য আমার তিনটা উদ্দেশ্য। একটা হলো যে আপনারা কি চান, আপনাদের কি ডিগ্রি প্রয়োজন, কি ট্রেড প্রয়োজন, কোন লেভেলের দক্ষতা প্রয়োজন, সেটা আমার প্রতিষ্ঠানগুলো জানে না, কারণ আপনার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আপনাদেরকে ডেকেছি এই জন্য যে আপনারা বলবেন যে আপনাদের কোন মানের লোক দরকার, কোন ট্রেডের লোক দরকার। এই জন্য আপনারা কারিকুলাম ডিজাইনে আমাদের সাথে বসে একসাথে কাজ করবেন। এটা বলেছি আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টে, নাম্বার 1। নাম্বার 2 বলেছি যে এই যে ট্রেনিংটা, আমি একটা উদাহরণ বললাম না যে একজন আমাকে চিটাগং চেম্বারে বলেছেন যে আমাদের যাদেরকে রিক্রুট করি তাদেরকে 6 মাস আগে ট্রেনিং দিতে হয়। আমি বললাম যে এই ট্রেনিংটা আপনি আপনার প্রতিষ্ঠানে না দিয়ে আপনি আমার প্রতিষ্ঠানে দেন, ওই টাকাটা যেটা আপনি ওখানে ব্যয় করবেন সেটা আপনি আমার এখানে ব্যয় করেন। তাহলে ট্রেনিংটা দরকার হলো আপনার লোকও আসলো ট্রেনার, আমার লোকের ট্রেনার। আমার যেটা সুবিধা আছে যে আমার একটা বিল্ডিং আছে এবং আমার একটা ওয়ার্কশপ আছে, আমার একটা যন্ত্রপাতি আছে, কাজেই আপনি এই ট্রেনিংগুলো এখানে দেন। আর থার্ড যেটা বলছি সেটা হলো এই যে আমার যে ইন্টার্নশিপ একটা সেমিস্টার আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বা ডিপ্লোমা লেভেলের যাদের, তাদের একটা সেমিস্টার আছে যেটা ইন্টার্নশিপ করতে হয়। এটা শুধুমাত্র কাগজে কলমে হয়ে থাকে, বাস্তবে এটা কিছুই হয় না। এই জন্যই আমাদের যে ছেলেরা মেয়েরা তারা আসলে দক্ষতা অর্জন করতে পারে না। এছাড়াও আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাতে আপনার থিওরি বেশি, সবখানে থিওরি বেশি, মুখস্থ বেশি। কিন্তু আমি গত উইকেন্ডে আমি জার্মানদের সাথে বসেছিলাম। জার্মানি হলো টিবেট সেক্টরের ওয়ার্ল্ড লিডার, তারা ওয়ার্ল্ড লিডার হলো টিবেট সেক্টরের। তাদের দেশে 70% প্র্যাকটিক্যাল আর 30% হলো থিওরিটিক্যাল। আর আমাদের উল্টা। একটা জিনিস আপনাদেরকে আমি বলেছি আগেই যে আমি কোনো গুরুগম্ভীর বক্তৃতা করবো না, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো, আমার হঠাৎ যেগুলো মনে চলে আসবে সেগুলো বলবো। আমাকে একটা মিটিংয়ে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বললেন যে আমরা কেন বাংলাদেশি ডিপ্লোমাদেরকে হায়ার করবো, রিক্রুট করবো।
তারা তো হাতে কালি লাগাতে চায় না, তারা হাতে কালি লাগাতে চায় না। আমাদের ছেলেরা মেয়েরা খুব, তাদের খুব প্রেস্টিজ, হাতে কালি লাগাইলে বসে শ্রমিক হয়ে যাবে। হ্যাঁ, যারা যারা বিদেশ থেকে নিয়ে আসি তারা তো হাতে কালি লাগে। আমি একটা বাংলাদেশে কাজ করছে একটা চাইনিজ কোম্পানি, সেখানে ভিজিট করেছি। তার চিফ ইঞ্জিনিয়ার তার ওই লেবারের সাথে বসে সমান তালে কাজ করে যাচ্ছে, একই কাজ। চিফ ইঞ্জিনিয়ার, ওর কিন্তু ওই প্রেস্টিজ জ্ঞান নাই, বুঝতে পারছেন? এখন আমি জানি না আমার নিজের গল্প বলা হবে কিনা, বড়াই করা হবে কিনা। আমি আমার অফিসাররা এই 8 মাসে দেখেছেন যে আমি ওই রকম এলিটিস্ট সচিবগিরি করি না, এলিট না। আমি সচিব এরকম যে আমার কাজ চাই, আমার পারফরমেন্স চাই। এবং আমি যদি মনে করি যে আমি সচিবকে বললে কাজটা হবে, তাহলে সচিবের কাছে যাব। যদি মনে করি অতিরিক্ত সচিবের কাছে গেলে হবে, অতিরিক্ত সচিবের কাছে যাব। যদি মনে করি জয়েন্ট সেক্রেটারি যাব, যদি মনে করি ডেপুটি সেক্রেটারি যাব। যদি মনে করি যে এই কাজটা অফিস সহায়কের জন্য হচ্ছে না, আমি তার কাছে যাব এবং যাই। যাবো শুধু না, আমি তার কাছে যাই। আমার অফিসাররা জানে আমার কাজটা হওয়া দরকার, আমার পারফর্ম করা দরকার, আমার দেশের জন্য কিছু করা দরকার। এই আর্টস, এই গরজটা থাকা দরকার সবার মধ্যে। কাজেই আমি কারিকুলামের কথা বলেছি যে আমরা এটা নিয়ে অলরেডি কাজ শুরু করেছি। এছাড়াও আমি রিসেন্টলি আমি সিঙ্গাপুরে এবং সাউথ কোরিয়াতে গেছি, সেখানে তাদের সিস্টেমগুলো দেখেছি। তারা কি কি ট্রেড, কি কি টেকনোলজি, যেগুলো তারা আধুনিক। আমরা তো সেই 60-এর দশকের যে সমস্ত প্রযুক্তি, সেগুলো নিয়েই হয়তো বেশিরভাগ ক্ষেত্রে করে আসি। কিন্তু এখন টেকনোলজি কত দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলোর সাথে তাল মিলিয়ে আমরা কি কি টেকনোলজি আরো আনতে পারি। আমরা এখনো ব্যাপকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনতে পারি না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের অনেকেই, আপনারা এখানে আছেন যারা জানেন না কি জিনিস, কিন্তু পৃথিবীতে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন চলা শুরু করেছে। আমরা চ্যাট জিপিটি কি জিনিস জানি না, আমাদের অনেক বাচ্চারা হয়তো তারা জানে, আমাদের চেয়ে যারা স্মার্ট, কিন্তু আমরা এই জেনারেশন এখনো জানি না এবং আমরা সেগুলো ইন্ট্রোডিউস করতে পারি না। তারা নিজেরাই শিখে ফেলে এই জেনারেশন। তো তাহলে কেন আমরা ফর্মালি আমরা তাদেরকে কেন শেখার ব্যবস্থা করবো না? তো সেই কারণে আমরা ওদের সাথে কথা বলে যে আমরা কারিকুলামকে কিভাবে আপডেটেড করতে পারি, সেটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আরেকটি উদ্যোগ আমরা নিয়েছি যে আমরা একটা মডেল পলিটেকনিক ইনস্টিটিউট করবো আমরা গাজীপুরে। 15 একর জায়গা অধিগ্রহণ প্রায় শেষ। এখানে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা পলিটেকনিক ইনস্টিটিউট করব এবং সেটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক হবে না। আমার এখন 50টা পলিটেকনিক আছে, আরো 23টা আমরা বানাচ্ছি। কিন্তু এই মাদ্রাসা বোর্ডের অধীনে যে 63টা পলিটেকনিক ইনস্টিটিউট, 73টা যে পলিটেকনিক ইনস্টিটিউট, এইরকম আরেকটা 74 নাম্বার পলিটেকনিক ইনস্টিটিউট আমরা করতে চাই না। আমরা চাইবো যে এটা একেবারেই যেন সিঙ্গাপুরের নামিয়াং পলিটেকনিক বা সিঙ্গাপুর পলিটেকনিক এদের স্ট্যান্ডার্ডে যেন হয়, সেই উদ্যোগ আমরা নিয়েছি। এবং এটার জন্য একটা আইন হবে, আলাদা আইনের মাধ্যমে এটা পরিচালিত হবে। ওই পলিটেকনিক যেমন তার শিক্ষা তো দেবেই, পলিটেকনিকে যেরকম আমরা শিক্ষা দিই, এটা আন্তর্জাতিক মানের শিক্ষা আমরা দিব। একই সাথে আমরা আরো দুটি জিনিস করব, সেটি হলো ওইখানে আমার অন্য পলিটেকনিকের টিচারদেরকে ট্রেনিং দেব, আর আরেকটা কাজ করবো, গবেষণা করবো, অর্থাৎ এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ। এই 3টা উদ্দেশ্যে আমরা মডেল পলিটেকনিক ইনস্টিটিউট আমরা একটা করবো। সেটা কাজ চলমান আছে, হয়তো সময় লাগবে 5 বছর 10 বছর। এটা আশা করি যে এটা একটা আসলেই আন্তর্জাতিক মানের একটা প্রশিক্ষণের আমাদের খুবই ক্রাইসিস। সারা বাংলাদেশে আমার প্রাইভেট সেক্টরের জন্য 2টো মাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে। একটি ঢাকায় টিটিটিসি, টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং কলেজ, আরেকটি আছে বগুড়ায় ভিটিটিআই, ভোকেশনাল রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট। আর আপনাদের জন্য যারা এখানে কলেজের টিচার আছেন, স্কুলের টিচার আছেন, তাদের জন্য সরকারি আছে বিএড কলেজ কয়টা? 14টা। আর বেসরকারি আছে কয়টা? 78টা মনে হয়, 92টা টোটাল। আপনার
হ্যাঁ, বিএড কলেজ আছে, বা যেটা টিচার্স ট্রেনিং কলেজ বলি আমরা। আর আমার আছে টেকনিক্যালি দুইটা। আর এখানে আমার মাদ্রাসার যারা শিক্ষক আছে তাদের অবস্থা আরো করুন, তাদের একটাই মাত্র প্রতিষ্ঠান বিএমডিটিআই কারিগরি ক্লাস। তার মানে মাদ্রাসা এবং কারিগরি এই দুইটা সেক্টরকে কিভাবে দমন করে রাখা হয়েছে, কিভাবে বৈষম্যের শিকার করা হয়েছে, কিভাবে জুলুম করা হয়েছে। এখন আমরা প্রাইভেট সেক্টরের জন্য আরো দুটো প্রশিক্ষণ প্রতিষ্ঠান করব, একটা খুলনায়, একটা চট্টগ্রামে। তো আর কি করতেছি, আমি যে সিঙ্গাপুরে গেছি, আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি এবং গত দুদিন আগে একটা এমওইউ, বুঝে না এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা খসড়া পাঠিয়েছি আমি সিঙ্গাপুরের যে শিক্ষা মিনিস্ট্রি আছে। আমি শিক্ষা মিনিস্ট্রিতে মিটিং করে আসছি, তাদের সাথে আমরা এটা চুক্তি করব যে আমাদের টিচারদেরকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে তারা তাদের ট্রেনিং দেবে। তারা টাকা আছে আমাদের, উদ্যোগের অভাব, চেষ্টার অভাব। এই টাকাটা দেবে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আছে আমাদের, সেই প্রজেক্টে টাকা আছে। আমরা সিঙ্গাপুরকে বলেছি তোমাদের টাকা আমরা চাই না, তোমাদের টাকা দেওয়ার দরকার নেই, আমরা টাকা দেবো, বরং আমরা টাকা দেবো। ওয়ার্ল্ড ব্যাংক আমাদের টাকা দিয়েছে, ওইটা তোমাদেরকে দেবো। তোমরা আমাদেরকে তোমাদের যে ল্যাব ফ্যাসিলিটিস আছে, ওয়ার্কশপ আছে, তোমাদের যে ট্রেন টিচার আছে, তারা আমাদের টিচারদেরকে ট্রেনিং করে দাও। আমরা পরশুদিন পাঠিয়েছি এই চুক্তির খসড়াটা। তারা যদি অনুমোদন করে হয়তো 1 মাস 2 মাস 3 মাস সময় লাগতে পারে। আশা করছি যে আমরা শিক্ষকদেরকে দেশে ট্রেনিং এর ব্যবস্থা তো করছি, ট্রেনিং ইনস্টিটিউট বাড়াচ্ছি এবং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট হইলে তাদেরকে দেশে ট্রেনিং হবে, আর বিদেশেও আমরা তাদেরকে ট্রেনিং এর জন্য ব্যবস্থা করছি। আমি অন্য প্রোগ্রামগুলোতে 1 ঘন্টার কমে কোথাও বলি নাই। এখন আজকে শুক্রবার, দেখি কতক্ষণ বলা যায়। আপনাদের আরেকবার জিজ্ঞেস করবো, যদি থাকে তাহলে আর বলবো।